থেকে আরো নতুন একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আরো ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল সময়ের জন্য উপস্থিতি কারণ আপনাদের সকলের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত হয়েছে। আসলে আমরা যে মৎস্য সূত্রের কথা বলছি, মৎস্য সূত্র শুধুমাত্র আসলে একটা আনুষ্ঠানিক বা একটা শুধুমাত্র চাষাবাদের বিষয়, এই ধরনের বিষয় না। এটি কিন্তু আসলে আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার বিষয়। এবং একই সাথে আমাদের যে মৎস্য সম্পদ সম্পদ সংরক্ষণ, আহরণ এবং টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়নের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু আসলে এই সপ্তাহটা উদযাপন করা হচ্ছে। আমাদেরকে এক সময় বলা হতো আমরা মাছে ভাতে বাঙালি এবং আমরা অনেকেই খুব গৌরবের সাথে এগুলো করি, এটা কিন্তু এখন আমরা করি না। তো এই উক্তিটা কিন্তু এত তাৎপর্যপূর্ণ যে এই উক্তির সাথে কিন্তু আমাদের সংস্কৃতি, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস সবকিছু জড়িত। দেখবেন যে আমাদের যে যার আয়তন আছে, আয়তনের একটা বড় অংশ কিন্তু নদী জলাশয় রয়েছে। আমাদের প্রায় 700 মতো নদী ছিল আর জলাশয় ছিল প্রায় অসংখ্য। সুতরাং আমাদের এই মৎস্য সম্পদটা ছিল তখন অফুরন্ত। তো এখন সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমাদের এই মৎস্য সম্পদ আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে এবং এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে যে জলাশয় পার হয়ে যাচ্ছে, জলাশয় দখল করা হচ্ছে, আবার নদীর নাব্যতা কমে যাচ্ছে, প্রদূষণ একটা বড় একটা কারণ আছে। একই সাথে অনেকেই বক্তব্য বললেন যে এই যে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, অবৈধ কারেন্ট জাল বা বেবন্দি জালের যে ব্যবহার, এই ব্যবহারের কারণে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য কিছু মাছ আহরণ করতে পারছি বা লাভবান হতে পারছি, বাট আলটিমেটলি জাতীয় সম্পদ আমরা ধ্বংস করছি। কারণ এই কারেন্ট জালের সাথে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট মাছ যেগুলো হয়তো বড় বড় মৎস্য সম্পদের ভূমিকা রাখতে পারছে, সেই মাছগুলো নষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলোকে আসলে যদি আমরা মানে ওভারকাম করতে না পারি তাহলে আমরা আসলে যে আমাদের যে এত বড় একটা সুযোগ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এতগুলো নদ নদী জলাশয় ছিল বা আছে এখনো আছে, এগুলো আমরা এই সম্পদটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জ ওভারকাম করা। আরেকটা বিষয় যেটা আসলে যে পুরো ইকোনমিক বিষয়, এটা আমরা অ্যাড্রেস করতে গেলে আমাদের আসলে প্রযুক্তিগত জ্ঞান আরো বৃদ্ধি করা প্রয়োজন। আমরা হয়তো দেখেন এখন সবচেয়ে বেশি হচ্ছে রপ্তানি মৎস্য সম্পদ রপ্তানি হচ্ছে একদম মনে আছে হচ্ছে চীন, নরওয়ে, ভিয়েতনাম। ভিয়েতনাম তো ছোট রাষ্ট্র 3 নম্বর দেশ কি আমরা কিন্তু 1 2 3 4 10-এর মধ্যে নাই, বিশেষ করে রপ্তানি ক্ষেত্রে। কারণ হচ্ছে যে আমাদের এই যে ব্যাকওয়ার্ড যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি এখন গড়ে ওঠে নাই। আমরা যে মৎস্য সম্পদ আহরণ করার ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তি আমাদের প্রয়োজন ছিল, সেই প্রযুক্তিগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। ওই জন্য চিন্তার জন্য আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। এটা যদি আমরা যখন আমাদের প্রযুক্তি তৈরি হবে, আমরা সকলে একযোগে কাজ করবো, যদি আমরা ইন্ডাস্ট্রিগুলোতে করি তাহলে আমাদের হয়তো মৎস্য সম্পদে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো এবং আমাদের যেই সুপ্রিয় পানির যেই জলাশয়গুলো আছে এগুলো যদি আমরা কাজে রাখতে পারি, দূষণ মুক্ত রাখতে পারি এবং একই সাথে এগুলোকে সংরক্ষণ করতে পারি বা যে নদীগুলো নাব্যতা হার আছে সেগুলো যদি আরো কিছু মাধ্যমে যদি আমরা নাব্যতা রাখতে পারি তাহলে আমরা এই সম্পদটাকে আমরা ইয়ে করতে পারি এবং আমাদের অর্থনীতিতে একটা বড় অংশ কিন্তু এই মৎস্য সম্পদ থেকে মৎস্য সম্পদ অবদান তৈরি হবে, এখনো আছে, বাট এটা আরো অনেক বৃদ্ধি করার সুযোগ আছে। আপনার আমাদের গ্রামীণ অর্থনীতির অবকাঠামো মূলত নির্ভর করে কৃষি এবং মৎস্য। যদি আমি আমার মৎস্য সম্পদ যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমার গ্রামীণ অর্থনীতি কিন্তু শক্তিশালী হবে। অলরেডি কিন্তু প্রায় 2 কোটির মতো মানুষ কিন্তু মৎস্য সম্পদের সাথে সম্পৃক্ত। এটা আগে কিন্তু অনেক বেশি ছিল। আগে দেখবেন যে কৃষি ও মৎস্যের ক্ষেত্রে প্রায় 60 লাখ শ্রমিক কিন্তু হচ্ছে কৃষি ও মৎস্য ছিল, এখন এটা কমে আসছে। এই ইন্ডাস্ট্রিগুলো যদি ফোকাস করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আরো ব্যাপকভাবে ইয়ে করা যাবে। তো এছাড়া আমাদের যে কর্মসংস্থান পুষ্টির চাহিদাও মৎস্য থেকে আমরা আসবে, কারণ আমরা তো আসলে যে এখন যেটা বললাম যে মাছে ভাতে বাঙালি, মাছই ছিল আমাদের পুষ্টির প্রধান উৎস। আমাদের 60 লাখ পুষ্টি কিন্তু আসলে মাছ থেকে আসে। আমরা এখন হয়তো মাংস বা অন্যান্য বিষয় আমরা হয়তো প্রথম করে অ্যাড করছি, এটা কিন্তু আমাদের অরিজিন থেকে তৈরি আসবে। এটা আসছে সেটা হচ্ছে মাছই ছিল। এই জিনিসটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো এবং একই সাথে আমাদের জনগণের পুষ্টি চাহিদা ওঠাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যাই হোক আমরা এই জন্য আসলে অনেক সুন্দর পরিকল্পনা প্রয়োজন এবং সকলের একযোগে
কাজ করবো। আমরা আজকে আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা এই মৎস্য সম্পদকে রক্ষার জন্য আমরা একভাবে কাজ করবো। এই অঙ্গীকার রাখি দেখে আমি প্রধান অতিথি আমাদের এডিসি জেনারেল স্যার আছেন, আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, মৎস্যজীবীরা আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার বক্তব্য একটা বিষয় আমি বলতে চাই খুব করে, যে আমরা সুনীল অর্থনীতির কথা বলি, ডিডিপিএফআই মহোদয় বলছিলেন। তো সুনীল অর্থনীতিতে আসল বিষয়টা মৎস্য ডিম পায়, অনেক বাচ্চা জন্ম নেয়। ম্যারিন যে বায়োডাইভার্সিটি, সেটা রিগ্রোথ রেটটা ল্যান্ডের তুলনায় অনেক বেশি। ব্লু অর্থনীতি সুনীল অর্থনীতিতে এই কথাটাই বলা হয় যে আমরা যদি এটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি, তাহলে আমরা অনেক সাস্টেইনেবল ওয়েতে আমাদের এই প্রোডাকশনটা ধরে রাখতে পারি। তো এই দিক থেকে তো আমরা কক্সবাজারে অনেক লাকি, ব্লু ইকোনমির একটা বড় অংশ আমরা এনজয় করছি। আমাদের সারা দেশের ম্যারিন ফিশিং এর একটা বড় অংশ কক্সবাজার থেকে হয়, অথচ এখানে আমরা বিশ্বমানের প্রোডাকশন দিতে পারছি না, এক্সপোর্ট হচ্ছে না। এই কথাগুলো কিন্তু সবার মধ্যে এসেছে। যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলছিলেন যে এখানে কোনো ফ্রিজিং প্ল্যান্ট নাই, প্রসেসিং কারখানাগুলো ঠিক মতো দাঁড়ায় নাই। সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের কাছে নেই। মৎস্যজীবীরা কাঠের নৌকা নিয়ে যাচ্ছেন, মাছ ধরে নিয়ে আসতেছেন, কোয়ালিটিটা কিরকম আমরা জানি না, বিশ্বের মানুষও জানে না, তারাও নিচ্ছে না, এক্সপোর্টও হচ্ছে না। কিন্তু আউটলুকটা হচ্ছে এরকম যে আরএনজি যখন আমরা উৎপাদন করা শুরু করলাম এবং এক্সপোর্ট করা শুরু করলাম, ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু একেবারে বদলে গেছে। এখন গার্মেন্টস যেগুলো বাইরে খুব ভালো রপ্তানি করে, ওখানে যে দেখবেন যে একদম প্যালেস্টার হোটেলের মতো অবস্থা। এই যে পরিবেশগুলো তৈরি হওয়া চলে আসা, তার জন্য হচ্ছে অন্তত একটা সাপ্লাই চেইন একদম স্টার্ট টু ফিনিশ খুব ভালোভাবে কাজ করতে হবে। এবং তার জন্য কিন্তু ইকোনমিক পুল অলরেডি আছে, এখানে সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষই আছেন, একদম জেলে থেকে শুরু করে যারা আমাদের স্ট্রিমদের নেতা, আমাদের প্রশাসন, আমরা সবাই আছি। তো আমি মনে করি আর কি পার্সোনালি, যে আমরা যদি একটা উদ্যোগ নিতে পারি এরকম করে একদম কম্বাইন্ড একটা সাপ্লাই চেইন আমরা স্টার্ট টু ফিনিশ এক্সপোর্ট ওরিয়েন্টেড করবো, আমার মনে হয় যে আগামী মৎস্য সপ্তাহে এসে আমরা কি পরিমাণ এক্সপোর্ট করবো এবং সেই এক্সপোর্টের কোন জায়গা থেকে সমস্যা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এই হচ্ছে আমার প্রত্যাশা আমার বর্তমান অবস্থান থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও ওই মিটিং এ ছিলাম, আমাদের এডিসি জেনারেল মহোদয় ছিল, এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে। কিন্তু কেন ওইখান থেকে যে লিস্টগুলো আসে আমরা তো জানি না, এখানে উপজেলা থেকে যে লিস্টগুলো আছে, লিস্টগুলো মানে কাকে নাম দিচ্ছে। আগে ছিল পলিটিক্যালি একটা প্রভাব ছিল, এখন তো গত 1 বছর যে প্রভাব ছিল না, এখন কেন পাই না। তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো নিজেদের মধ্যে কোনো অনেক দুর্বলতা আছে। আমি মনে করি আপনারা যারা আছেন, যুব ভাইরা বলেন, নেতৃত্ববৃন্দ আছেন, আপনারা আপনাদের সঠিক যদি দেন বা আপনারা যদি উপজেলায় গিয়ে যদি আপনারা মৎস্যজীবীদের লিস্টটা যদি আপনারা চেক করেন, তাহলে এখানে আপনার প্রকৃত মৎস্যজীবী আমরা পাবো। এইটা আপনাদের করতে হবে। আমরা শুধু মুখে বললাম, মানে প্রশাসনকে দোষ দিলাম, তাই না হবে না। আমাদের নিজেরও কাজ করতে হবে, এখানে আমাদের এটাকে ফলো আপ করতে হবে। আমি মৎস্য অধিদপ্তরকে একটি অনুরোধ করবো, সেটা হলো আমাদের শুধু আমরা চিংড়ির উপর কেন নির্ভর করবো কক্সবাজার। আমি মনে করি আমরা কিন্তু অন্যান্য মাছ দিয়েও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। এখানে কক্সবাজার বিসিবি কিন্তু আপনারা জানেন 6-7টি কিন্তু ছিল, প্রসেসিং জোন ছিল, ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছে বিল্ডিংটা ছাড়া। কেন হচ্ছে? আমাদের এখানে মাছের জায়গা, কিন্তু আমরা মাছ উৎপাদন করতে পারছি না। আমি অনুরোধ করবো এখানে মৎস্য এই যে ডিএফআরআই আছে বা মৎস্য অধিদপ্তর আছে, আপনারা প্রকৃত যারা কাজ করে, এই যে আমরা সমুদ্র ছাড়াও এই যে আমরা গ্রামে যে পুকুর বললেন, যে নদী আছে, খাল আছে, এইগুলো যদি আপনারা যদি আরেকটু যদি উদ্বুদ্ধ করেন, তাদেরকে আরেকটু যদি প্রশিক্ষণ দেন তাদেরকে, আমি মনে করি আমরা এই নোনামানের মাছ ছাড়াও আমরা অন্যান্য মাছ আমরা কিন্তু এখানে উৎপাদন করতে পারবো। এবং এটা তো বাস্তব, কক্সবাজারের লোক না, কক্সবাজারের বাইরের লোকও অনেক কিন্তু থাকে, চাকরিজীবী বলেন বা অন্যান্য পেশাগত কারণে, তারা কিন্তু সমুদ্রের মাছ না খেয়ে কিন্তু আমরা পুকুরে মাছ খেতে চাই বা আমরা সাদা মাছ খেতে চাই, কিন্তু এই মাছগুলো আমরা কিন্তু পাই না এখানে কক্সবাজার। আমি মনে করি এই দিক দিয়েও আমাদের কিন্তু একটু কাজ করতে হবে। এবং আমি মনে করি এখানে সুযোগ আছে, যেমন আমাদের
এই মৎস্যজীবীরা আমাদের মুস্তফা আছে, বারো যারা আছে, নিরিবিলি আছে, মডার্ন আছে, হ্যাচারি বা অন্যান্য যারা হ্যাচারিগুলো লিড আছে, তারা যদি মৎস্য অধিদপ্তরের সঙ্গে কাজ করে, যদি এখানে শুধু আমরা যদি সাদা পানির মাছ যদি আমরা যদি একটু সিরিয়াসলি যদি উৎপাদন করতে পারি, আমরা দেখা যাবে কক্সবাজার কিন্তু আমরা অনেক উন্নতি হবো মাছের দিক দিয়ে। কারণ আমরা যদি আমরা মাছের দেশে থাকি, আমাদের মাছ এই মায়ানমার থেকে, এটা একটা বাস্তব, মায়ানমার থেকে মাছ আসে না, চিংড়ি পর্যন্ত মায়ানমার থেকে আমরা এক্সপোর্ট করি। এটা তো আমি মনে করি আমাদের ব্যর্থতা, কেন আমার কক্সবাজারে কেন হবে না? এই যে এই ভাই বললো যে আমাদের আমরা পিছনে যাচ্ছি, কেন পিছনে যাবো? এখানে আমাদের ব্যর্থতা আছে, আমাদের এই ব্যর্থতাগুলো কাটিয়ে কিভাবে করা যায়, এটা আপনাদের এই মৎস্য অধিদপ্তর নিয়ে যারা কাজ করেন তাদেরকে করতে হবে। সাথে সাথে যারা মৎস্য জীবী বা জেলে আছে তাদের সঙ্গে আপনাদের বসতে হবে, বসে এই সমস্যাগুলো সমাধান করা আমি অনুরোধ জানাবো। আমি চাইবো আগামী বছর যখন আমরা আবার মৎস্য সপ্তাহ পালন করবো, তখন যেন আমরা আজকের থেকে যেন আমরা উন্নতি করতে পারি, এটা আমার কামনা থাকবে। এবং এই যে আমাদের যে ল্যান্ডিং স্টেশনটা হচ্ছে, এটা কিন্তু একটা অত্যাধুনিক ল্যান্ডিং স্টেশন হচ্ছে। এটা কিন্তু আগে কিন্তু ইয়ে ছিল না, এখানে কিন্তু পরিবেশ ছিল না আসলে, এখন হচ্ছে। এটাকে আপনাদের মেনটেন করতে হবে, কারণ মানুষ এখানে কিন্তু দেখতেও যায়। এটা কিন্তু আমাদের একটা পর্যটনের কিন্তু একটা স্পট। মানুষ কিন্তু অনেকে এসে কিন্তু মানে সমুদ্র থেকে মাছ কোথায় থাকে, কোথায় ওঠে, এটা কিন্তু মানুষ দেখতে যায়। কিন্তু এখানে এটা যদি মানুষ গিয়ে যে দেখে এখানে মানে কোনো পরিবেশ নাই, এখানে হাইজেনিক আনহাইজেনিক, তাহলে মানুষ বলে কক্সের মাছ খাওয়া যাবে না। এই জন্য এটা আপনার একটু সিরিয়াসলি আপনার এটা দেখতে হবে। এবং আমাদের মনে হয় কক্সবাজারে মৎস্য অধিদপ্তরের এবং ব্যাংক একটু কেউ নাই, আমার মনে হয় এখানে কিছু আরো ফ্রিজিং প্ল্যান অথবা মানে এগুলো ডেভেলপ করে, তাইলে আমরা যে অনেক মাছ আমরা কিছু সংরক্ষণ করে আমরা পরবর্তীতে আমরা যখন মাছ পাওয়া যায় না, যখন বন্ধ থাকে, আমরা এগুলাকে আমরা মানুষের কাছে দিতে পারবো। আমি আশাটুকু করে এবং এই মৎস্য সপ্তাহের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই। তো আপনাদের যে বক্তব্যগুলো আজকে উঠে এসেছে, আমরা কিন্তু এগুলো নোট করেছি। আমরা চাইবো আগামী 1 বছরে আপনাদের যে পরামর্শগুলো ছিল সেগুলো যত তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় এবং সহকারী কমিশনার মহোদয়কে, প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট